আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে জামান রচিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিউটোরিয়ালের বিষয় অ্যাডজাস্টমেন্ট প্রসেস 13তম ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের বোর্ড প্রশ্ন 2019 সালে 4টি বিভাগে যে প্রশ্নগুলো এসেছে এই প্রশ্নগুলো সমাধান করব। তাহলে চলুন প্রথমে আমরা 19 সালের প্রশ্নগুলো দেখে আসি। আমাদের বইয়ের প্রবলেম নম্বর 90। এখানে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এটি এসেছে 4 মার্কের অঙ্ক, 8 নম্বর কোয়েশ্চেন। এরপরে 91, এটা দেখুন, এটাও অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এসেছে এবং এটা হচ্ছে 10 মার্কের জন্য অন ট্রায়াল ব্যালেন্স, অর্থাৎ অন ট্রায়াল ব্যালেন্স না, উইদাউট ট্রায়াল ব্যালেন্স, অর্থাৎ 1 নম্বর ফর্মেট থেকে আসছে অঙ্কটা। আচ্ছা, এরপরে আসুন 92 অঙ্ক। 92 নম্বরটি এটা আসছে ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং ডিপার্টমেন্টে অন ট্রায়াল ব্যালেন্স অ্যান্ড আদার ইনফরমেশন 2 নম্বর ফর্মেট থেকে এসেছে অঙ্কটি, 10 মার্কের জন্য। এরপরে অঙ্কটি 93, এটা মার্কেটিং বিভাগে এসেছে, মার্কেটিং বিভাগে 10 মার্কের অঙ্কটি এসেছে। তো সেক্ষেত্রে 19 সালে এই 4টে অঙ্ক এসেছে অ্যাডজাস্টিং থেকে। তো আসুন আমরা প্রথম থেকে সমাধান করি। তো মার্কেটিং বিভাগে যে অঙ্কটা এসেছে এটাও কিন্তু 1 নম্বর ফর্মেট থেকে এসেছে, উইদাউট ট্রায়াল ব্যালেন্স। তো প্রথম আমরা 19 সালের অঙ্ক 90 নম্বর অঙ্ক থেকে শুরু করি। অঙ্কটি বলা হচ্ছে দ্য লেজার অফ আহসান কোম্পানি কন্টেইনস ফলোয়িং ব্যালেন্স। ব্যালেন্স দেওয়া আছে ক্যাপিটাল 60,000 টাকা, ড্রয়িং 4,000 টাকা, সার্ভিস রেভিনিউ 50,000 টাকা, স্যালারি এক্সপেন্স 25,000 টাকা অ্যান্ড দ্য সাপ্লাইজ এক্সপেন্সেস 5,000 টাকা। ইনফরমেশনগুলো দিয়ে নিচে বলা হচ্ছে প্রিপেয়ার দ্য ক্লোজিং এন্ট্রি। শুধু ক্লোজিং এন্ট্রি তৈরি করতে হবে। আমরা জানি ক্লোজিং এন্ট্রির 4টা রুলস আছে। প্রথমে সমস্ত আয় বন্ধ করতে হয়, সমস্ত ব্যয় বন্ধ করতে হয়, আর আয় ব্যয় তুলনা করে যদি লাভ অথবা লস হয় তাহলে বন্ধ করতে হবে। তো লাভ অথবা লস কোথায় যাবে? ক্যাপিটালে ট্রান্সফার করতে হয়। এরপরে 4 নম্বর রুলস হলো উত্তোলন থাকলে বন্ধ করতে হয়। এখানে উত্তোলনও আছে। তো আসুন আমরা প্রশ্নের উপরে দেখলাম যে এখানে শুধুমাত্র সার্ভিস রেভিনিউ একটা মাত্র আয়ের খাত দেখা যাচ্ছে। এই আয়টা বছর শেষে আমাদের নামিক হিসাব হিসেবে ক্লোজ করতে হবে। কোথায় পাঠাতে হবে? ইনকাম সামারিতে বা ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পাশে পাঠাতে হবে। তাহলে জাবেদা হবে সার্ভিস রেভিনিউ ডেবিট আর ক্লোজিং ইনকাম সামারি ক্রেডিট। সার্ভিস রেভিনিউ ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট, সমস্ত আয়গুলো ইনকাম সামারি ক্রেডিট পাশে পাঠাতে হয়। এখন আমরা জাবেদা লিখেছি সার্ভিস রেভিনিউ ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট টু ক্লোজ দ্য সার্ভিস রেভিনিউ। এবার আসুন এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স দেখা যাচ্ছে 25,000 টাকা অ্যান্ড সাপ্লাইজ এক্সপেন্স দেখা যাচ্ছে 5,000 টাকা। এই দুইটা শুধুমাত্র এক্সপেন্স ছিল। অল এক্সপেন্স বন্ধ করতে হয় ইনকাম সামারিতে। তো ইনকাম সামারির কোন পাশে যায়? এক্সপেন্সগুলো ডেবিট পাশে যায়। জাবেদা হবে ইনকাম সামারি ডেবিট, অল এক্সপেন্সেস ক্রেডিট, স্যালারি এক্সপেন্স ক্রেডিট, সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট, 25 আর 5 30,000 টাকা। ব্যাস, আয় বন্ধ হলো, ব্যয়ও বন্ধ হয়ে গেল। এবার আসুন আয় আর ব্যয় তুলনা করি আমরা। আয় দেখলাম ক্রেডিট পাশে 50,000 টাকা, ব্যয় দেখলাম ডেবিট পাশে 30,000 টাকা। তাহলে ডিফারেন্স হলো 20,000 টাকা। ব্যয় কম আয় বেশি, তাহলে এটা মুনাফা হয়েছে। মুনাফা হলে ক্যাপিটাল ক্রেডিট হয়, লাভ লস ক্যাপিটালে ট্রান্সফার করতে হয়। লস হলে ক্যাপিটাল ডেবিট হয়, আর প্রফিট হলে ক্যাপিটাল ক্রেডিট হয়, আর বিপরীত ইনকাম সামারি হয়। তো যেহেতু এখানে লাভ হয়েছে 20,000 টাকা, তাহলে আমরা ক্যাপিটাল ক্রেডিট করব আর ইনকাম সামারি ডেবিট করব। তাই ইনকাম সামারি ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট 20,000 টাকা টু ক্লোজ দ্য প্রফিট। এবার আসুন প্রশ্নপত্রে উত্তোলন আছে ড্রয়িং 4,000 টাকা। আমরা জানি উত্তোলন করলে ক্যাপিটাল কমে যায়। ক্যাপিটাল যখন কমে যায়, হ্রাস পায়, তখন এটা ডেবিট হয়ে যায়। তাহলে ক্যাপিটাল ডেবিট আর ড্রয়িং ক্রেডিট, ক্লোজ এটা ড্রয়িং। ক্লিয়ার? ব্যাস, এইটুক ছিল আমাদের 4 মার্কের জন্য, শুধু ক্লোজিং এন্ট্রি করতে বলা হয়েছে। নেক্সট অঙ্ক আমরা আরেকটা দেখি, 10 মার্কের জন্য দেওয়া হয়েছে। এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এসেছে। প্রশ্নটি বলা আছে কামাল ইজ দ্য ওনার অফ এ ম্যাক্রো ল্যান্ড কম্পিউটার সার্ভিস এট দ্য এন্ড অফ জুন 2005, হিজ ফার্স্ট মান্থ অফ অনারশিপ। এখন ফার্স্ট মান্থ বলতে 1 মাসের, অনলি 1 মাসের অঙ্ক। আচ্ছা, কামাল ইজ ট্রাইং টু প্রিপেয়ার এ মান্থলি ফিনান্সিয়াল স্টেটমেন্ট। কামাল চেষ্টা করছে প্রতি মাসে মান্থলি ইনকাম স্টেটমেন্ট করবে, আর প্রতি মাস শেষেই সে অ্যাডজাস্টমেন্ট করে ইনকাম স্টেটমেন্ট চূড়ান্ত হিসাব তৈরি করে ফেলবে। দ্য ফলোয়িং ইনফরমেশন রিলেট টু জুন অফ 2005। তাহলে জুন মাসের ইনফরমেশনগুলো নিচে দেওয়া হলো। কয়টা? 7টি এন্ট্রি দেওয়া হয়েছে। প্রথমে 1 নম্বর এন্ট্রি বলা আছে এট জুন 30 কামাল ওড টু এমপ্লয়িজ। এই ওড মানে বকেয়া, এমপ্লয়ের কাছে বকেয়া আছে, অর্থাৎ কর্মচারীদের কাছে সে
বেতন বকেয়া হয়ে গেছে 1800 টাকা, দ্যাট উইল বি পেইড অন আগস্টের 1 তারিখে যে দিবে। এখন তো জুন মাসে যে বেতন বকেয়া হয়েছে এর জন্য আবেদন হবে স্যালারি এক্সপেন্সে ডেবিট আর স্যালারি পেবেল ক্যারি। কয় টাকা? 1800 টাকা, টু অ্যাডজাস্ট দ্য স্যালারি এক্সপেন্সেস। এখন আমরা অ্যাডজাস্ট করে দিলাম। এবার আসুন 2 নম্বর, পরে নেক্সট নাম্বার, এটা হচ্ছে 2। এট জুন মাসের 1 তারিখে 2005 সালে কামাল বড় ধার করেছিল 48,000 টাকা ফ্রম এ লোকাল ব্যাংকের কাছ থেকে ধার করেছিল 48,000 টাকা অন এ 10-year মর্টগেজ, 10 বছরের মর্টগেজ বন্ধকি ঋণ। দ্য অ্যানুয়াল ইন্টারেস্ট রেট ইজ 10%, এর উপরে সুদ হবে 10%। এখন আমরা 48,000-এর উপরে যদি 10% গুণ করি তাহলে 4800 অর্থাৎ 4,800 হয়ে যাবে ইন্টারেস্টের পরিমাণ। কিন্তু হিসাব করব আমরা অনলি 1 মাসের, তাই 1 বছরে যে 4800 টাকা হবে ওটাকে 12 মাস দিয়ে ভাগ করলে 400 টাকা চলে আসবে 1 মাসের, আর সেটা জাবেদার ভাষা দিতে হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেবেল ক্রেডিট। বিনিয়োগের সুদ এবং ঋণের সুদ এগুলো ইন্টারেস্ট লিখতে হয়, ইন্টারেস্ট এক্সপেন্স হয় ঋণের সুদ, দায়ের সুদ সবসময় ব্যয়, তাই ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেবেল ক্রেডিট লিখতে হয়। আর যদি বিনিয়োগের সুদ হইতো তাহলে লিখতাম ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট আর ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। যাই হোক আমরা বুঝতে পারছি। এখন 2 নম্বরে আমরা এটা দেখে আসি। ইন্টারেস্ট এক্সপেন্সের ডেবিট ইন্টারেস্ট পেবেল ক্রেডিট 48,000-এর উপরে 10% করে 12 মাস দিয়ে ভাগ করে 1 মাসে আমরা 400 টাকা বের করেছি টু অ্যাডজাস্ট দ্য ইন্টারেস্ট এক্সপেন্স। নাম্বার 3, সার্ভিস রেভিনিউ আনরেকর্ডেড ইন জুন টোটাল টাকা 2200। দেখুন সার্ভিস দেওয়া হয়েছে, লেখা হয়নি, আদায়ও হয়নি। এখন আমাদের লিখতে হবে আয় বকেয়া থাকলে রিসিভেবল ডেবিট হয়, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট 2200 টাকা। ইউটিলিটি এক্সপেন্সেস অফ টাকা 400 অ্যাক্রুড মানে বকেয়া আছে, ইউটিলিটির খরচ বকেয়া আছে, ইউটিলিটি এক্সপেন্সে ডেবিট আর ইউটিলিটি পেবেল ক্রেডিট 400 টাকা। ক্লিয়ার? 4 নম্বরে তাহলে ইউটিলিটি এক্সপেন্স টু ইউটিলিটি পেবেল। নেক্সট নাম্বার, স্টোর সাপ্লাইজ অফ 600 ইউজ। স্টোর সাপ্লাইজ ইউজ হয়ে গেছে, স্টোর সাপ্লাই যদি ব্যবহার হয়ে যায় তাহলে সেটা খরচ হয়ে গেছে, সুতরাং খরচে যাবে তা হবে। তাহলে স্টোর সাপ্লাই এক্সপেন্স ডেবিট আর স্টোর সাপ্লাইজ ক্রেডিট। এর আগে একটা আমাদের বাদ পড়েছে আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স প্রিমিয়াম টোটালিং 700 টাকা হ্যাজ এক্সপায়ার্ড মানে ব্যয় হয়ে গেছে, টোটালি এক্সপায়ার্ড হয়ে গেছে, টোটালি ব্যয় হয়ে গেছে। আগে ছিল আমাদের প্রিমিয়াম প্রিপেইড নামে, আনএক্সপায়ার্ড নামে 700 টাকা, এটা টোটালি এক্সপায়ার্ড হয়ে গেছে। আমরা জানি প্রিপেইড ইন্স্যুরেন্স যখন এক্সপায়ার্ড হয়ে যায় তখন প্রিপেইড ক্রেডিট হয়ে যায় আর ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট হয়। তাহলে জাবেদার ভাষা লিখতে হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট টু অ্যাডজাস্ট ইন্স্যুরেন্স এক্সপেন্সেস। আচ্ছা 6 নম্বর আমরা বলেছি স্টোর সাপ্লাইজ ইউজ হয়েছে, স্টোর সাপ্লাই ডেবিট, স্টোর সাপ্লাই এক্সপেন্স ডেবিট আর স্টোর সাপ্লাইজ ক্রেডিট। 7 নম্বর, আনআর্নড রেভিনিউ অফ টাকা 200 হ্যাজ বিন আর্ন। কোনো একটা আনআর্ন যদি হ্যাজ বিন আর্ন হয়ে যায় তাহলে ওই আনআর্ন ডেবিট হয় আর তার রেভিনিউ ক্রেডিট হয়। তো এখন আমরা সেটাই লিখবো আনআর্ন রেভিনিউ ডেবিট 200 টাকা আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট 200 টাকা। জার্নালাইজ অ্যাডজাস্টিং এন্ট্রি করতে হবে 7টা। তাহলে আনআর্ন সার্ভিস ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট 200 টাকা। ক্লিয়ার? নেক্সট নাম্বার আসুন, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে এসেছে অন ট্রায়াল ব্যালেন্স। এখন অন ট্রায়াল ব্যালেন্সে আমাদের প্রথম শর্ত হলো প্রস্ত দেখতে হবে কয় মাসের অঙ্ক। তো উপরে যে ইনফরমেশন দিয়েছে গিভেন, এখানে বলছে আর গিভেন ইনফরমেশন অফ ফার্স্ট 6 মান্থ অপারেশন, 6 মাসের অপারেশন এখানে দেওয়া হয়েছে, তার মানে এটা 6 মাসের অঙ্ক। ট্রায়াল ব্যালেন্স দেওয়া হয়েছে, রেওয়া মিলে যে সমস্ত আইটেমগুলো আছে, তো এখানে স্যালারি এক্সপেন্স, সাপ্লাই সম্পদ আছে, ইন্স্যুরেন্স এক্সপেন্স আকারে আছে, প্রিপেড নেই, অ্যাডভার্টাইজ এক্সপেন্স আছে, রেন্ট এক্সপেন্স আছে, ইউটিলিটি এক্সপেন্স আছে। এখন আমাদের এটা সমন্বয় করতে হবে। দেখুন ইনভয়েস রিপ্রেজেন্টিং অফ 20,000 টাকা অফ সার্ভিস পারফরমেড ডিউরিং দ্য লাস্ট মান্থ হ্যাভ নট বিন রেকর্ডেড। আমরা সেবা দিয়েছি, টাকা আয় করেছি 20,000 টাকা, কিন্তু টাকাটা পাওয়া যায় নাই, পারফরমেড অর্জিত হয়েছে বাট কিন্তু এখনও পাওয়া যায় নাই 20,000 টাকা। এখন আমাদের এই আয় বকেয়া রয়েছে, তাই লিখতে হবে অ্যাকাউন্ট ছিল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ক্লিয়ার? এভাবে আমরা ইনশাল্লাহ এটা জাবেদা করতে পারবো। আপনারা এটা বাসার কাজ থাকবে, এটা আপনারা করে ফেলবেন। তার এরপরের অঙ্কটা আমরা দেখি। নাম্বার নেক্সট, এখানে আসুন মার্কেটিং ডিপার্টমেন্টে এসেছে এটা। হামিম ব্রাদার্স অ্যাকুমুলেট দ্য ফলোইং অ্যাডজাস্টমেন্ট ডাটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার 31 ডিসেম্বর 2018, 1 বছরের অঙ্কটা। উইদাউট ট্রায়াল ব্যালেন্সে এটা বছর মাস এগুলো
হিসাব করা লাগে না, কারণ প্রত্যেকটা এন্ট্রি স্বতন্ত্রভাবে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে এটা স্বাধীনভাবে থাকে। অতএব এটার জন্য কোনো মান্থ বা আমাদের লাগবে না, কারণ আমরা যখন দেখবো যে অন ট্রায়াল ব্যালেন্স এন্ড আদার ইনফরমেশন, তখন আমাদের ডেট অনুযায়ী ভালো করে দেখতে হবে কয় মাসের অঙ্ক। আর এটা দেখুন, এখন 1 নম্বর বলছে সার্ভিস পারফর্মেড বাট আনরিকর্ডেড, সেবা দেওয়া হয়েছে টাকা পাওয়া যায়নি, অ্যাকাউন্ট রিসিভড ডেবিট, সার্ভিস রিভিনিউ ক্রেডিট। আশা করি বুঝতে পারছেন। তো সেবা দেওয়া হয়েছে এখনো টাকা পাওয়া যায়নি, তাহলে কি এটা বকেয়া হয় না? তো অ্যাকাউন্ট রিসিভড ডেবিট, সার্ভিস রিভিনিউ ক্রেডিট টু অ্যাডজাস্ট দ্য সার্ভিস রিভিনিউ। 2 নম্বর বলছে স্টুড সাপ্লাইজ অফ টাকা 800 হ্যাভ বিন ইউজ, ব্যবহার হয়েছে। স্টোর সাপ্লাই যদি ব্যবহার হয় তাহলে এটা খরচ হয়ে গেছে, স্টোর সাপ্লাইজ এক্সপেন্সে ডেবিট আর স্টোর সাপ্লাইজ ক্রেডিট। নাম্বার 3, ইউটিলিটি এক্সপেন্সেস 300 টাকা আর আনপেড, দেওয়া হয়নি, ইউটিলিটি এক্সপেন্সেস ডেবিট আর ইউটিলিটি পেয়েবল ক্রেডিট, এটা বকেয়া খরচ, খরচ বকেয়া আছে। অ্যান ইকুইপমেন্ট কস্টিং টাকা 12,000 ওয়াজ পারচেস, ক্রয় করা হয়েছিল 1 ডিসেম্বরের 1 তারিখে 2018 সালে। আমরা কিন্তু অঙ্ক করতেছি ডিসেম্বরের 31 তারিখে 18 সালে, তার মানে 1 মাস আগে ইকুইপমেন্ট কেনা হয়েছিল। And it was decided to depreciated the ইকুইপমেন্টের উপরে অবশ্যই হবে at the rate of 10% on cost, ক্রয় মূল্যের উপরে 10% করে অবশ্যই হবে প্রতি বছরে। এখন 10% যদি আমরা 12,000 উপরে গুণ করি তাহলে আসে কি 1200 টাকা, তো 1200 টাকা আসবে ডিপ্রিসিয়েশন। এখন এই 1200 টাকা কি আমরা লিখবো না, আমরা লিখবো মাত্র 100 টাকা। কি জন্য? আমাদের 1 মাস অতিবাহিত হয়েছে, আমরা ডিসেম্বরের 1 তারিখে ইকুইপমেন্ট কিনেছি আর ডিসেম্বরের 31 তারিখে অবশ্যই করতেছি, তাহলে কয় মাস অতিবাহিত হয়েছে? এই ইকুইপমেন্টের উপরে মাত্র 1 মাস অতিবাহিত হয়েছে, 1 মাসের অবশ্যই হবে। তো 12 মাসে যদি 1200 হয়, 1 মাসে 100 টাকা হবে। আর অবশ্যের ভাষা হবে ডিপ্রিসিয়েশন এক্সপেন্সে ডেবিট আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট ক্রেডিট। তাহলে আসুন আমরা দেখে আসি 5 নম্বরটা, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট 100 টাকা, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট ক্রেডিট। ক্লিয়ার? নাম্বার এরপরে আসুন 5 নাম্বার, আনআর্নড রেভিনিউ অফ টাকা 600 হ্যাজ বিন আনআর্নড যদি আয় হয়ে যায় তো আনআর্নড রেভিনিউ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট, আনআর্নড সার্ভিস ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, 5 নাম্বার যাবে না। ক্লিয়ার? 600 টাকা টু অ্যাডজাস্ট দ্য আনআর্নড রেভিনিউ। এরপর আসুন স্যালারি এক্সপেন্সেস ইনক্লুড 3000 টাকা পেইড ইন অ্যাডভান্স। দেখুন স্যালারির ভিতরে আমাদের অগ্রিম বেতন দেওয়া হয়ে গেছে, অগ্রিম অন্তর্ভুক্ত হয়ে গেছে। যদি কোনো খরচের ভিতরে অগ্রিম দেওয়া হয় তাহলে সেটা অগ্রিম খরচ, আর অগ্রিম খরচ এটা সম্পদ হিসেবে ডেবিট চলে আসে, তাই লিখতে হবে প্রিপেইড স্যালারি ডেবিট আর স্যালারি এক্সপেন্সেস ক্রেডিট, কারণ খরচ অগ্রিম দেওয়া হয়ে গেছে, এখনো খরচ হয় নাই, সেটা সম্পদ অবশ্যই আছে, এই জন্য এটা লিখতে হবে প্রিপেইড স্যালারি। তো আসুন 6 নম্বর আমরা দেখে আসি, এই প্রিপেইড স্যালারি ডেবিট, স্যালারি এক্সপেন্স ক্রেডিট টু অ্যাডজাস্ট দ্য স্যালারি এক্সপেন্স। এরপরে আসুন 7 নম্বর, প্রিপেইড ইন্স্যুরেন্স অফ টাকা 2000 হ্যাজ এক্সপায়ার্ড, ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড হয়ে গেছে, তাহলে আমরা কি লিখবো? ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট আর প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট, কারণ যে সম্পদ ছিল প্রিপেইড ওটা এখন এক্সপায়ার্ড হয়ে গেছে, টু অ্যাডজাস্ট দ্য ইন্স্যুরেন্স এক্সপেন্সেস। এটা আমরা দেখে আসি 7 নম্বরে, ইন্স্যুরেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট টু অ্যাডজাস্ট দ্য ইন্স্যুরেন্স এক্সপেন্স। নাম্বার 8, অ্যাক্রুড রেন্ট রেভিনিউ, আয় বকেয়া আছে, ভাড়া আয় বকেয়া আছে, তাহলে অ্যাকাউন্ট রিসিভড ডেবিট আর রেন্ট রেভিনিউ ক্রেডিট 900 টাকা, এটা আমাদের আয় বকেয়া আছে। 8 নম্বরে দেখুন এটা টু অ্যাডজাস্ট দ্য রেভিনিউ অ্যাকাউন্ট, রেন্ট রেভিনিউ। নাম্বার 9, ইন্টারেস্ট অন মর্টগেজ, মর্টগেজ এটা ঋণের সুদ অ্যাক্রুড বাট নট পেড, দেওয়া হয়নি 600 টাকা, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, তাহলে ঋণের সুদ আমাদের এটা ব্যয়, আর ব্যয় বকেয়া থাকলে পেবেল হয়, তাই ইন্টারেস্ট ডেবিট, ইন্টারেস্ট পেবেল ক্রেডিট করেছি। নাম্বার 10, ইন্টারেস্ট অ্যাক্রুড অন নোট রিসিভেবল, দেখুন রিসিভেবল একটা সম্পদ, রিসিভেবলের উপরে যদি কোনো আয় সুদ হয় তাহলে সেটা আমাদের একটা আয় হবে, তাহলে ইন্টারেস্ট রিসিভেবল হবে এটা, ইন্টারেস্ট অ্যাক্রুড অন নোট রিসিভেবল। এখন নোট রিসিভেবলের সুদ হয়েছে, সুদ আমাদের একটা আয়, আয় যদি বকেয়া থেকে যায় তাহলে রিসিভেবল ডেবিট হয়, ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট আর ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট 800 টাকা। 10 নাম্বার একটু দেখে আসি, ইন্টারেস্ট ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট টু অ্যাডজাস্ট দ্য ইন্টারেস্ট রেভিনিউ। সেক্ষেত্রে দেখুন তাহলে আমাদের 19 সালে যে 4টা অঙ্ক এসেছে এই 4টা অঙ্ক আমরা সমাধান করলাম আজকের ক্লাসে। আগামী ক্লাসে আবার আমরা যখন 20 সালের প্রশ্ন আসবে 20 সালের প্রশ্ন এখান থেকে সলভ করব, ধারাবাহিকভাবে আমরা ইনশাল্লাহ আমাদের বই থেকে এইভাবে সমাধান করে দিয়ে যাব। আর সেক্ষেত্রে দেখুন আপনারা যারা ফার্স্ট ইয়ারে আছেন, সেকেন্ড ইয়ারের শুরুতেই আমার সাথে যোগাযোগ করবেন, সেকেন্ড ইয়ারের প্রথমেই যদি আপনারা হ্যান্ড নোট নিয়ে আমার ইউটিউবের ক্লাসগুলো দেখেন আর আমার সাথে যোগাযোগ রাখেন, আশা করি ইনশাল্লাহ প্রথম ইনকোর্সেই আপনারা একটা ভালো রেজাল্ট করতে পারবেন। এখন আপনাদের কাছে যে যার কাছে যায় বই আছে না কেন, আপনারা যদি হ্যান্ড নোটটা সংগ্রহ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে যে নাম্বারটি আছে নাম্বারে যোগাযোগ করবেন। অনলাইনে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিতে পারি, সিটি সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিতে পারি, হোম সার্ভিসের ব্যবস্থা আছে ঢাকা শহরের ভিতরে।
তো আলহামদুলিল্লাহ, আর যে কোনো সমস্যা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আর কি কি ভিডিও লাগবে আমাকে কমেন্ট করে জানাবেন, আর লাইক করতেও ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনি শেয়ার করে নিজের লাইনে রেখে দিন। টাইম লাইনে রাখলে আপনার পরবর্তীতে কাজে লাগবে, তো নিজের টাইম লাইনে রাখুন। তো শিক্ষার্থীগণ, তাহলে আলহামদুলিল্লাহ আপনারা আমার এই ভিডিওগুলো দেখতে থাকুন আর আমার হ্যান্ড নোটটা সংগ্রহ করে প্র্যাকটিস করতে থাকুন। আজকের ক্লাসে আমরা তাহলে অ্যাডজাস্টিং শেষ করলাম, এই 13টা ক্লাসে। আগামীতে ইনশাল্লাহ আরও ক্লাস হবে এবার 20 সালের জন্য। শিক্ষার্থীগণ, তাহলে অ্যাডজাস্টিং আমরা যে শিখলাম, কয়টা ফরম্যাট শিখেছি? অ্যাডজাস্টিং হলো 3টা ফরম্যাট। 1 নম্বর ফরম্যাট হলো উইদাউট ট্রায়াল ব্যালেন্স, কোনো রেওয়ামিল ছাড়াই অঙ্ক হয়। আর এই ধরনের ট্রায়াল ব্যালেন্স, এই ধরনের অঙ্কে আমাদের কোনো সমস্যা থাকে না, সরাসরি আমরা প্রশ্ন পেয়ে যাই আর উত্তর করতে পারি। আর 2 নম্বর ট্রায়াল ব্যালেন্স ছিল কি, 2 নম্বর ফরম্যাটটা ছিল ওয়ান ট্রায়াল ব্যালেন্স অ্যান্ড আদার ইনফরমেশন। ওয়ান ট্রায়াল ব্যালেন্স অ্যান্ড আদার ইনফরমেশন যে অঙ্কগুলো আছে, এগুলো খেয়াল করতে হয় যে কয় মাসের অঙ্ক, 1 বছরের নাকি 6 মাসের, এভাবে। এবং এটা সম্পদ ভিত্তিতে লেখা আছে রেওয়ামিলে নাকি খরচ ভিত্তিতে লেখা আছে, এটা দেখতে খেয়াল করতে হয় 2টা জিনিস। আর যেটা হচ্ছে 3 নম্বর ফর্মের টু ট্রায়াল ব্যালেন্স। টু ট্রায়াল ব্যালেন্সের যে অঙ্কগুলো আমরা দেখাইছি, সেটা হচ্ছে ওখানে খেয়াল করতে হয় রেওয়ামিল বিফোর অ্যাডজাস্টমেন্ট, আপনার অ্যাডজাস্টমেন্টের ভিতরে কোনো টাকার যদি পরিবর্তন ঘটে তাহলে জাবেদা হবে, নাইলে জাবেদা হবে না। আর ডেবিট আইটেম যদি বৃদ্ধি পায় আবার ডেবিট হবে, আর হ্রাস পেলে ক্রেডিট হবে। আর ক্রেডিট আইটেম বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, হ্রাস পেলে ডেবিট হবে। অর্থাৎ ডেবিট আইটেম বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট, আর ক্রেডিট আইটেম বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। এই ধারণাটা আমাদের মনে রাখতে হবে। তাহলে 3টা ফরম্যাটের 3টা নিয়ম আমরা যে শেখাইছি, এইগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। তাহলে অঙ্কের ফিগার যে হবে চেঞ্জ করে দিক না কেন, যত জটিল প্রশ্ন করুক না কেন, পরীক্ষার হলে আপনি 100% সঠিক উত্তর দিয়ে চলে আসতে পারবেন ইনশাল্লাহ। এই জন্য সহজভাবে শেখার মূল শর্ত হলো, আসলে সহজ পদ্ধতি হলো এই ফরম্যাট। তো ফরম্যাট আবিষ্কার করে আমি ছাত্র মহেশ থেকে আমি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সকলের জন্য একটা ভালো সহজ করে দিয়েছি অঙ্কগুলো, যাতে এই ফরম্যাট আকারে যদি শেখা যায় তাহলে যত জটিল প্রশ্ন হোক না কেন, নিয়ম কোনো পরিবর্তন হবে না। প্রশ্নের ফিগার হয়তো পরিবর্তন হতে পারে, একটা নাম হয়তো পরিবর্তন হতে পারে। তাই ফরম্যাট আকারে আপনি পড়লে প্রত্যেকটা অঙ্ক খুব সহজে অ্যান্সার করতে পারবেন। ওই ফরম্যাটের ভিতরে ফিগার যেভাবে চেঞ্জ করে দিক, আপনার কমন এসে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, দেখুন আমার হ্যান্ড নোটটা আপনার কাছে থাকলে, আমার বইটা যদি আপনি পড়ে যান, তাহলে যে কোনো প্রশ্ন আপনি কমন পাবেন। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি। আমরা অ্যাডজাস্টিংয়ে অনেক নিয়ম শিখেছি। আর যদি আর কোনো সমস্যা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে, এই নাম্বারে ফোন দিলে ইনশাল্লাহ আমাকে পাবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।